মুখ দিয়ে শ্বাস তারাই নেয় যারা নাক দিয়ে শ্বাস নিতে পারেন না, মানে যাদের নেজাল অবস্ট্রাকশন আছে তারাই কম্পেলড হয়, মানে তারা ফোর্সড হয় টু ব্রিথ থ্রু দ্য নোজ। নাক কিন্তু 85% অফ দ্য পপুলেশনের ব্যাকা থাকে। নাক ব্যাকাটা ফ্যাক্টর নয়। যদি নাক এতটা ব্যাকা থাকে যে ইট ইজ কজিং নেজাল অবস্ট্রাকশন টু দ্য পেশেন্ট, বা পেশেন্ট ইজ complaining of respiratory distress, then only it is operative. Definitely যাদের অ্যাডিনয়েড থাকে, মানে এক কথায় যাদের নেজাল অবস্ট্রাকশন থাকে, তাদের ফেশিয়াল কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস আমরা দেখতে পাই। আমরা অনেকেই অজান্তেই মুখ দিয়ে শ্বাস নিই, কিন্তু এটা কি নর্মাল নাকি কোনো প্রবলেমের সাইন? আজ ডক্টর তানিয়া মুখার্জি মাউথ ব্রিথিংয়ের কারণ, এফেক্ট আর সলিউশন নিয়ে বলবেন। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের ইএনটি বিশেষজ্ঞ ডক্টর তানিয়া মুখার্জি। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর তানিয়া মুখার্জি, ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন। ম্যাম, প্রথমেই জানতে চাইবো, অনেকেই মুখ দিয়ে শ্বাস নেয়। এই মুখ দিয়ে শ্বাস নেওয়া ব্যাপারটা কি? এটা কি নাকের কোনো প্রবলেম যেটা আমরা জানি না? মৌপ্রিয়া, প্রথম কথা হচ্ছে যে মুখ দিয়ে শ্বাস নেওয়াটা সে বাচ্চা হোক বা বড় হোক কারোর পক্ষেই নর্মাল নয়, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি রং। মুখ দিয়ে শ্বাস তারাই নেয় যারা নাক দিয়ে শ্বাস নিতে পারেন না, মানে যাদের নেজাল অবস্ট্রাকশন আছে তারাই কম্পেলড হয়, মানে তারা ফোর্সড হয় টু ব্রিথ থ্রু দ্য নোজ। এটা জেনারেলি বাচ্চাদের মধ্যে দেখা যায়, বাট হ্যাঁ, বাচ্চা কালে বা পিডিয়াট্রিক এজ গ্রুপে যদি এই প্রবলেমটা সলভ না করা যায় তখনই ওটা অ্যাডোলেসেন্ট বা অ্যাডাল্টহুডে কন্টিনিউ হয়। পরবর্তীকালে গিয়ে কি একটা ডিজিজ হয়ে দাঁড়ায় এটা? ইট ইজ আ সিরিয়াস ডিজিজ। আমি একটু এক্সপ্লেন করি। বেসিক্যালি আমাদের নাকে, মানে আমি আজকে যা বলবো সেটা খুব সহজ ভাষায় বলার চেষ্টা করব যাতে ওটা সাধারণ মানুষের বুঝতে সুবিধে হয়। অফকোর্স অনেক সায়েন্স এটাতে ইনভলভড আছে, বাট উই উইল ট্রাই টু বি অ্যাজ সহজ অ্যাজ পসিবল। আমাদের নাকে যা পরিকাঠামো আছে সেটার দ্বারা যত জার্মস, ইমপিউরিটিস, পোলেন, ডাস্ট পার্টিকলস, এগুলো 99% ফিল্টার্ড হয়ে যায়। অ্যাজ আ রেজাল্ট এরা বডির ভেতরে যে ইমিউন রিয়াকশন থাকে সেটাকে অ্যাক্টিভেট করে, অ্যান্ড আমরা ডিজিজ ফ্রি থাকি। যেই ইমপিউরিটিস বা যেই অ্যালার্জেন্সগুলো আমাদের ইমিউন সিস্টেম নষ্ট করতে পারে না, দোজ আর অল সিচুয়েটেড ইন দ্য নোজ, তারাই গিয়ে ডিজিজ ক্রিয়েট করে। যখন একজন মানুষ নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে তখন সে এই ফিল্টারটা ইউজ করতে পারছে না। অ্যাজ আ রেজাল্ট অলমোস্ট তুমি বলতে পারো যে হোয়াট এভার ইজ এন্টারিং দ্য ওরাল ক্যাভিটি or the oral airway is creating a problem in the body, is creating a disease in the body. So আমাদেরকে এইটার জন্যে ইন্টারভেনশন নিতে হবে। ম্যাম, নাকের কোন সমস্যা থাকলে বাচ্চা বা বড়রা মুখ দিয়ে শ্বাস নেয়? সোজা কথা বা সহজভাবে বুঝতে গেলে নাকের যে কোনো অবস্ট্রাকশন। বাচ্চাদের মধ্যে মোস্ট কমন কজ অফ নেজাল অবস্ট্রাকশন ইজ নাওয়াডেজ ইজ এনলার্জড অ্যাডিনয়েডস। অ্যাডিনয়েড লিম্ফয়েড টিস্যু, তাল শ্বাসের মতো জিনিস, যেটা আমাদের নাকের পেছনে নেজোফ্যারিংস বলি একটি জায়গা থাকে, সেখানে তৈরি হয়। অরিজিনালি এর কাজ হচ্ছে ওই যে তোমাকে যে বললাম যে যেগুলো ইমপিউরিটিস, অ্যালার্জেন্স ঢুকছে, জার্মস ঢুকছে, তাকে এ খেয়ে ফেলে। সো বাট যাদের ক্ষেত্রে, যেই বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডিনয়েড টার্নস ইনটু রেকারিং ইনফেকশন, অ্যাডিনয়েডাইটিস, সেখানে অ্যাডিনয়েড টিস্যু সাইজে বেড়ে যায় অ্যান্ড নেজাল এয়ারওয়েকে অবস্ট্রাক্ট করে দেয়। তাছাড়া নাকের
ভেতরের যে ফ্রেমওয়ার্ক তাদের কিছু প্রবলেমস থাকলে, যেমন ইনফিরিয়ার টার্বিনেটস বলে একটি জিনিস নাকের ভেতরে থাকে, সেটা যদি বেড়ে থাকে, যদি নাকের সেপ্টাম খুব বেশি ডিভিয়েটেড থাকে কোনো একটা দিকে, মোটামুটি এখানে একটা তথ্য বলে রাখি যে অনেক পেশেন্ট এসে বলেন যে ম্যাডাম আমার নাক ব্যাকা আছে, তাই জন্যে আমার অ্যালার্জি হচ্ছে, বা আমাকে কোনো ডাক্তারবাবু বলেছেন যে আমার নাক ব্যাকার অপারেশন ঠিক করে দেবে আমার অ্যালার্জি। এখানটা ইজ অ্যান অ্যালার্ম। নাক কিন্তু 85% অফ দ্য পপুলেশনের ব্যাকা থাকে। নাক ব্যাকাটা ফ্যাক্টর নয়। যদি নাক এতটা ব্যাকা থাকে যে ইট ইজ কজিং নেজাল অবস্ট্রাকশন টু দ্য পেশেন্ট, বা পেশেন্ট ইজ কমপ্লেনিং অফ রেসপিরেটরি ডিস্ট্রেস, দেন অনলি ইট ইজ অপারেটিভ। এখানে যেটা আমি স্ট্রেস করতে চাইছি বা যেটা আমি বোঝাতে চাইছি, যে নাকের ভেতরে ক্যামেরা দিয়ে দেখে ঠিক করতে হয় যে পেশেন্টের সিমটম কেন এসেছে। সো নাওয়াডেজ আমরা রেগুলারলি নেজাল এন্ডোস্কোপি করে আমরা ফাইন্ড আউট করি যে হোয়াট ইজ দ্য কজ অফ নেজাল অবস্ট্রাকশন ইন চিলড্রেন অর ইন অ্যাডাল্টস, বিকজ বাচ্চাদের নেজাল অবস্ট্রাকশন আর বড়দের নেজাল অবস্ট্রাকশনের কারণ কিন্তু গ্রসলি ডিফারেন্ট হয়। সো যার যা প্রবলেম দেখা দেবে সেটা সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দেব। তো বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডিনয়েড ইজ আ বিগ প্রবলেম ইন আওয়ার এরিয়া, বিকজ আমাদের এখানে পলিউশন, আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল ডাস্ট, এগুলো সব খুব হাই অ্যামাউন্টে দেখা গেছে, আমাদের AQI খুব হাই। সো অ্যাডিনয়েড হ্যাজ বিকাম আ বিগ প্রবলেম ইন আওয়ার এরিয়া। অ্যান্ড তাছাড়া নেজাল অবস্ট্রাকশনের আনাদার কজেস ডিভিয়েটেড নেজাল সেপ্টাম, নাকে কোনো টিউমার হওয়া, নাকে কোনো রকম সাইনোসাইটিসের ফিচার্স ডেভেলপ করা, যেটাতে নাকের ভেতরে সফট টিস্যুসগুলো ফুলে যায়, তো সেইগুলোর ব্যবস্থা করতে হয়। ম্যাম, বাচ্চাদের ক্ষেত্রে বারবার মুখ দিয়ে শ্বাস নিলে কি ফেসের যে স্ট্রাকচার রয়েছে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে? অ্যাবসলিউটলি মৌপ্রিয়া, তুমি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তুলেছ। আমাদের অ্যাডিনয়েড ফাংশনাল থাকে টিল দ্য এজ অফ 5 ইয়ার্স। যদি এই প্রবলেমটাকে আমরা অ্যাড্রেস না করি, মানে যেই পেশেন্টের বা যেই ছোট বাচ্চার অ্যাডিনয়েড এনলার্জড আছে গ্রেড 3, গ্রেড 4, যদি আমরা সেটা অ্যাড্রেস না করি, মানে আমরা সেই পেশেন্টকে ভালো মতো করে ট্রিটমেন্ট না দিই, ট্রিটমেন্টে আমরা পরে ডেফিনেটলি আসবো। বাচ্চাদের যেহেতু রিমডেলিং ফেসের ইজ আ কন্টিনিউয়াস প্রসেস টিল অ্যাডাল্টহুড, তো তাই জন্য ডেফিনেটলি যাদের অ্যাডিনয়েড থাকে, মানে এক কথায় যাদের নেজাল অবস্ট্রাকশন থাকে, তাদের ফেশিয়াল কিছু স্ট্রাকচারাল চেঞ্জেস আমরা দেখতে পাই। যেমন আমি বলি যে খুব ভালো তুমি বুঝতে পারবে, মানে দ্য মোমেন্ট দ্য চাইল্ড কামস টু ইয়োর ক্লিনিক অর ইয়োর রুম, তুমি দেখবে একটা লম্বাটে elongated narrow face, okay, not গোল, লম্বাটে ন্যারোড ফেস। নাকটা থাকবে পিঞ্চড আউট, মানে ওই অনেকে আমরা বলি প্যারটের মতো। এই জায়গাটা, এটা হচ্ছে ম্যাক্সিলা, এটা ম্যান্ডিবল, এটা প্রোট্রিউডেড থাকবে সামনের দিকেও এরকম টাইপের। অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে যখনই আমাদের এই পার্টটা প্যালেট এলংগেটেড থাকবে, তখন আমাদের দাঁতের ডেন্টিশন প্রবলেমস আসবে। সো এক কথায় বলতে গেলে এই পুরো স্ট্রাকচারসগুলো কিন্তু ডেভেলপ করছে সো দ্যাট দ্য চাইল্ড who is suffering from air hunger can manage some extra air. ম্যাম, ডেন্টিশন যেটা বললেন ওটা কিভাবে চেঞ্জ হয়? Yes, দাঁত, এখানে জ, আপার জ, লোয়ার জ, বেশি চেঞ্জেস দেখা যায় আপার জ, বিকজ ইট ইজ অ্যাকচুয়ালি ইনভলভড ইন দ্য এয়ারওয়ে পাথওয়ে। সো আপার জ প্রোট্রিউডেড থাকে, দাঁতগুলো মনে হয় জানো যে একই জায়গায় অনেকগুলো দাঁত হয়ে গেছে, মানে এটাকে আমরা বলি প্রোট্রিউডিং টুথ বা টিথ, একসাথে অনেকগুলো যেন মনে হচ্ছে যে দেখা যাচ্ছে। নাম্বার 2 হচ্ছে যে যেহেতু দাঁত, টাং
এরা সবাই স্পিচ ফরমেশনে হেল্প করে বা মডিউলেশনে হেল্প করে। সো দিস চিলড্রেন ডেভেলপ স্পিচ অ্যাবনর্মালিটি, দে ক্যানট টক প্রপারলি, ওকে, দে হ্যাভ সাম স্পিচ ইস্যুস। তারপরে দাঁত যেহেতু এবড়ো খেবড়ো থাকে, সো দে ডেভেলপড, মানে এটাকে ম্যাল অ্যালাইনমেন্ট অফ দ্য টুথ বলে। এটার জন্যে দাঁত পরিষ্কার করতে মুশকিল হয়। অ্যাজ আ রেজাল্ট মোর ডেন্টাল কেরিজ অ্যান্ড ডেন্টাল ইস্যুস। বাচ্চাদের এইসব অ্যাডিনয়েড ফেসিস বা অ্যাডিনয়েড বাচ্চাদের মুখের প্রবলেম বা ওরাল হাইজিন ভালো হয় না। ম্যাম, অনেকেরই দেখা যায় এখন স্নোরিংয়ের প্রবলেম রয়েছে, বাচ্চাদের রয়েছে এবং বড় মানুষদের তো রয়েছেই। এটাকে আমরা জানি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আই থিঙ্ক। তো এটা কি নাকের জন্য হয় নাকি অন্য কোনো কারণে হচ্ছে? অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ইজ আ বিগ টপিক। আজ ওটা নিয়ে আরেকদিন আলোচনা ডেফিনেটলি করব। কিন্তু অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার আগে যে স্নোরিং যেটা তুমি বললে, স্নোরিং ইজ, আমরা বাংলায় বলি নাক ডাকা, কিন্তু এখানে যে পেশেন্ট শুধু নাক ডাকছে তা নয়। স্নোরিং মানে হচ্ছে যে ওরাল অ্যান্ড নেজাল এয়ারওয়েতে কোথাও একটা অবস্ট্রাকশন হচ্ছে। মানে নাক ডাকা, দেখবে বাড়িতে মা মাসিরা বলে যে হ্যাঁ কালকে খুব বেশি ক্লান্ত হয়ে গেছিলাম তাই আজকে বেশি নাক ডাকছি। অ্যাবসোলিউটলি রং, এরকম কোনো ব্যাপার হয় না। স্নোরিং মানেই হচ্ছে যে পেশেন্ট ইজ হ্যাভিং নেজাল অর ওরাল এয়ারওয়ে অবস্ট্রাকশন। এবারে সেটাকে আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে যে কোন লেভেলে কি হচ্ছে, অ্যান্ড সেটাকে এলিমিনেট করতে হবে, ইস্যুটাকে এলিমিনেট করতে হবে। বাচ্চাদের মধ্যে অ্যাডিনয়েডের জন্যে স্নোরিং হয় বিকজ নেজাল অবস্ট্রাকশন হিউজ হয়। অ্যান্ড স্নোরিং ইন চিলড্রেন, এটাকে জেনেটিক বলাটা ঠিক হবে না যে বাবার হয় তাই বাচ্চার হয়। Please see a doctor and do the evaluation properly. It will lead to serious consequences. Even আমি তোমাকে বলি যে রেসপিরেটরি ডিস্ট্রেস তো হবে, ফেশিয়াল চেঞ্জেস হবে। এটাতে যেহেতু দ্য চাইল্ড ইজ হাইপক্সিক, মানে অক্সিজেন ডিপ্লিশন হচ্ছে, অক্সিজেনের ডিমিনিউশন হচ্ছে, তো অবভিয়াসলি মেন্টাল প্রবলেম, মানে মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট সব কিছুতে অ্যাফেকশন আমরা দেখতে পাই। মেন্টাল ডেভেলপমেন্ট প্রপার হচ্ছে না, বাচ্চা ইরিটেবল হয়ে যায়, বাচ্চা খুব বেশি শর্ট টেম্পার্ড হয়ে যায়, ফিজিক্যাল, মানে আমাদের ফিজিক্যাল গ্রোথ ইজ স্টান্টেড। মানে ইট হ্যাজ মেজর কনসিকুয়েন্সেস, নট টু বি অ্যাভয়েডেড, নট টু বি নেগলেক্টেড, নেভার। ম্যাম, এই প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য কী ধরনের ট্রিটমেন্ট করা উচিত, আর আমাদের কি এটার জন্য কোনো ডেইলি হ্যাবিট চেঞ্জ করার প্রয়োজন রয়েছে? মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা দরকার সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস, প্রম্পট ডায়াগনোসিস, পিন পয়েন্ট ডায়াগনোসিস। আর্লি ডায়াগনোসিস, আর্লি ডায়াগনোসিস মানে তুমি এই সমস্যাটাকে যত তাড়াতাড়ি ধরবে সেটার তত তাড়াতাড়ি তুমি ব্যবস্থা করতে পারবে, মানে একদম আর্লি চাইল্ডহুড। নাম্বার 2, পিন পয়েন্ট ডায়াগনোসিস। তোমার নেজাল অবস্ট্রাকশনের কারণ কি সেইটার জন্যে আজকে আমাদের কাছে খুব ভালো টেকনোলজি আছে, দ্যাট ইজ নেজাল এন্ডোস্কোপি। অ্যান্ড অলসো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ইউজ করি, দ্যাট ইজ কল্ড ডাইস। ঘুমের মধ্যে এন্ডোস্কোপিক্যালি আমরা চেক করি যে ওরাল অ্যান্ড নেজাল এয়ারওয়ে এখানে কোথায় অবস্ট্রাকশনের কারণে পেশেন্টের অ্যাপনিয়া, মানে এয়ার হাঙ্গার বা স্নোরিং হচ্ছে। সো এই টেকনোলজিসগুলো আসতে আজকে আমরা পিন পয়েন্ট ডায়াগনোসিস করতে একেবারে সক্ষম। অ্যান্ড অবভিয়াসলি যেটা তোমাকে বললাম যে এখন ট্রিটমেন্ট মোডালিটিস এতগুলো এসে গেছে যে উই আর অ্যাবসোলিউটলি হ্যাপি টু গিভ আ ভেরি নাইস আউটকাম টু দ্য পেশেন্ট। মানে আমি তোমাকে বলি যে যখন আমি এমবিবিএস পড়ছিলাম তখনই আমাদের কাছে মাইক্রোডিব্রাইডার, কবলেশন টেকনোলজি এগুলো অ্যাভেলেবল ছিল না, যেগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবল। এখন কবলেশন টেকনোলজির দ্বারা আমরা কমপ্লিটলি ব্লাডলেস, পেনলেস সার্জারি করি। সেখানে আমরা অ্যাডিনয়েড, টনসিল অ্যান্ড আদার সফট টিস্যুস অফ দ্য নোজ, এটাকে আমরা
ভেপোরাইজ করে দিই অ্যান্ড এক ফোঁটা রক্ত বেরোয় না, এক ফোঁটা পেন পেশেন্ট সাফার করে না, অ্যান্ড আমরা মেবি 6-7 ঘন্টা পরে পেশেন্টকে ছেড়ে দিতে পারি, সে বাড়িতে গিয়ে নিজের নর্মাল অ্যাক্টিভিটি শুরু করতে পারে। ম্যাম, আপনি যেটা বললেন কবলেশন টেকনোলজি, এটার ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, এটা মোটামুটি আজকে 8 বছর ওয়েস্ট বেঙ্গলেই এসে গেছে। অ্যান্ড এটা বেসিক্যালি একটা টেকনোলজি এমন যে উই ইউজ আ ওয়্যান্ড। এটার বিভিন্ন লাইক অ্যাডিনয়েডের ক্ষেত্রে আলাদা, টনসিলের ক্ষেত্রে আলাদা, অ্যান্ড নাকের সফট টিস্যুর ক্ষেত্রে আলাদা ওয়্যান্ড আমরা ইউজ করি। অ্যান্ড সে খুব সুন্দরভাবে এই সফট টিস্যুসগুলোকে কোল্ড মানে পুড়িয়ে দেয় না, জ্বালিয়ে দেয় না, ভেপোরাইজ করে দেয়। প্লাজমা টেকনোলজি ইউজ হয় এই পার্টিকুলার জিনিসটাতে, অ্যান্ড পুরো টিস্যুটাকে আমরা খুব সুন্দরভাবে মানে উইদাউট এনি কাটিং, উইদাউট এনি ব্লিডিং আমরা খুব সুন্দরভাবে এই পুরো সার্জারিটা কমপ্লিট করতে পারি। অনেক অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কী বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।